মাথা বিক্রি করে যারা মুকুট কিনেছে, এ চরণ তাদের চরণ নয়। আমার চরণের দুটো অর্থ। একটা হচ্ছে পোয়েট্রির লাইন, সেটাকে আমরা চরণ বলি। আর একটা হচ্ছে লেগ, পা, সেটাকেও চরণ বলি। পোয়েট্রির চরণগুলো হাঁটতে থাকে সমস্ত কবিতা ধরে, একবার নিচের তলা, একবার নিচের তলা, একবার নিচের তলা, নিচের তলা, লাস্টে নিচের তলায় গিয়ে হাজির হয়। হ্যাঁ, চরণ। আবার মানুষও হাঁটতে থাকে। চরণের কাজ হচ্ছে গতি রচনা করা। তাহলে আমার কবিতার এই লাইনগুলো কিংবা আমার গন্তব্যগুলো তাদের জন্য না যারা মাথা বিক্রি করছে এবং মুকুট কিনছে। তো মাথায় যদি বিক্রি করে ফেললাম, এই মুকুট দিয়ে আমি কী করবো? এটা পায়ের তলায় রাখা উচিত। মাথা বিক্রি করে যারা মুকুট কিনেছে, এ চরণ তাদের চরণ নয়। এ চরণ চারণের, এ চরণ ক্ষরণের, এ চরণ মরণের। শুধু শিরোনামগুলো আমি রেখে যাব পাথরের নিচে। মাথা বিক্রি করে যারা মুকুট কিনেছে, এ চরণ তাদের চরণ নয়। এই হলো উৎসর্গপত্র। এই যে আমার কমিটমেন্ট কবিতার সঙ্গে। মানুষ কবিতার জন্য সময় দেয়, আমি তৃপ্তির সঙ্গে বলতে চাই, বিনয়ের সঙ্গে বলতে চাই, আমি কবিতার জন্য আমার জীবনকে উৎসর্গ করেছি। আমি যা কিছু করি এবং যা কিছু করি না, যা কিছু করেছি, যা কিছু করিনি, সব কিছু কবিতার জন্য। ভবিষ্যতে আমি যা করব এবং যা করব না, সবই কবিতার জন্য। এক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করতে রাজি না। কে কী বলল না বলল আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি সাধনা করছি আমার আনন্দে। কারণ আমার পাওনাটুকু আমি পেয়ে যাচ্ছি, প্রতিনিয়তই পাচ্ছি। আমি যখনই কবিতার কথা বলি তখন আমার মনে হয় আমার বেঁচে থাকাটা সুন্দর, আমার বেঁচে থাকাটা সফল। এই হচ্ছে আমার কথা। আমার লেখা প্রকাশিত হয়েছে, কিন্তু লেখা প্রকাশিত হলে যে আমি লেখক হিসেবে লেখার জগতে ঢুকে গেলাম তা নয়। আউটার স্টেডিয়ামে ঘুরছি 65 থেকে। তো 70-এর পরের থেকে আমাকে গ্রহণযোগ্য বলে মনে করলো কিছু কিছু পাঠক, কিছু কিছু সম্পাদক। তখন তারা আমার লেখা রেগুলার ছাপতে আরম্ভ করলো। 70-এর ঘূর্ণিঝড়ে এত লোক মারা গেল। একজন বেকার, দীর্ঘদিন ধরে বেকার, সে পত্রিকার পৃষ্ঠা উল্টায় আর দেখে যে এতগুলো লোক মারা গেল, পত্রিকার কোনো পৃষ্ঠায় কর্মখালির কোনো বিজ্ঞাপন চোখে পড়ে কিনা। কি প্যাথেটিক! ওর কাছে এই লক্ষ্য মৃত্যু বড় কথা নয়, তার বেকারত্বের দহনটা যখন ব্যক্তিগত পর্যায়ে চলে আসে তখন মানুষ ব্যক্তিত্ব রূপান্তরিত হয়। নতুবা মানুষ আসলে সমাজকে ভালোবাসে, কিন্তু যখন নিজেই ভালোবাসা পায় না তখন সমাজের প্রতি তার একটা অভিমান তৈরি হয়। এই জন্য এতগুলো মৃত্যুর বিনিময়ে সে একটা কর্মখালি বিজ্ঞাপন খুঁজেছিল। এটা 70 সাল পর্যন্ত এটাকে তোমরা ধরে নিতে পারো যে আমার প্রস্তুতির কাল। আমার প্রস্তুতি নয়, আমার প্রস্তুতির কাল। পাঁচটা বইকে আপনি আপনার প্রথম প্রথম পর্ব পর্যায়ে, বলেন। প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে এই বলেন। পাঁচটা, পাঁচ দিকে ছড়িয়ে যাওয়া আমার ডান হাতের মতন। এই জন্য পাঁচটা বইকে একত্রে বের করে আমি শিরোনাম দিয়েছি ডান হাতের ডান পাঁচটা হাতের পাঁচটি আঙুল। ডান হাতের পাঁচটি আঙুল কোনো একটা আঙুল আর একটা আঙুলের মতন না, কিন্তু একই হাত থেকে বেরিয়েছে। এই জন্য আমি নাম দিয়েছি ডান হাতের পাঁচটি আঙুল। এবং আপনি যে বলেছিলেন যে আমার আসতে একটু দেরি হতে পারে, দেরিটা সত্যিই হয়েছে পরবর্তী বই আসার আগ হ্যাঁ, পর্যন্ত। ওই ফেসবুকে নাকি কোনো এক যুবক একটু হতাশা, একটু সমালোচনা মনোভাব নিয়ে বলেছেন, একটু দেরি মানে কি 13 বছর? কারণ আমার সর্বশেষ বইটার নাম হচ্ছে আমার আসতে একটু দেরি হতে পারে, প্রথম পর্যায়ের শেষ বই। দেরি মানে এত দেরি, 13 বছর? আমি চিন্তা করলাম 13 বছর তো যথেষ্ট সময়। 13 বছর তো একটা পাথরও নিজের আগের জায়গায় দাঁড়িয়ে থাকে না। সেও কীভাবে দোকানের সামনে থেকে ওই রাস্তার ওই পাশে গিয়ে পড়ে থাকে। তাহলে আমি কি করে বললাম যে আমি 13 বছর বেঁচে থাকতে পারবো? রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন 14 বছরের জন্য, আমার 20 বছর কেটে গেল। এখন আমি হয়তো ফিরে যাব, আমি আসতে হবে যে আমাকে হয়তো আর ফিরে যাব। এই 20 বছরে হচ্ছে আপনার কবিতার আসলে আর দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্যায়ে। পঞ্চবটী বনে, আমি বনের মধ্যে, অরণ্যের মধ্যে, পাহাড়ের পাদদেশে আমি ঘুমাই। আমি যেদিকে মাথা দিই তার মাত্র কয়েক হাত দূরেই পাহাড়, পাহাড় শুরু। এবং যেখানে আমি হরিণ দেখেছি, আমি 3 তলা বেলকনি থেকে সিগারেট খাচ্ছি, নিচু তলার বাগানে হরিণ তার বাচ্চা নিয়ে এসছে। আমি সজারু দেখেছি অন্ধকারের মধ্যে, মনে হচ্ছে সাবানের ফ্যানের উপর রোদ পড়েছে, বললি লালো ছিটকে ছিটকে পড়ে। হ্যাঁ, এই সজারু সজারু দেখেছি। মা লেখা আছে, চন্দ্রবিন্দু আছে, আছে, খ আছে, ই আছে,
এই জায়গায় মা আছে, আবার এখানে একটা মৃতদেহ এই ফাঁসিতে লটকানো হচ্ছে একজন মানুষকে। এটাই আমার জাতিসত্তা, এটাই আমার মাতৃভাষা, এটাই আমার বাঙালিয়ানা। তখন আমি প্রচণ্ড রকমের জাতীয়তাবাদী ছিলাম। এই ছবিটা আমি এঁকেছি, এই লেটারিংও আমার। তখন আমি নামের বানান করতাম দীর্ঘ উকার দিয়ে ময়ূক, যেটা শুদ্ধ, অর্থাৎ অর্থযুক্ত নাম সেটা। ময়ূক মানে হচ্ছে সূর্যের কিরণ। পরবর্তীকালে আমি অর্থমুক্ত হয়ে গেলাম, অর্থযুক্ত হয়ে থাকার চেয়ে অর্থমুক্ত হয়ে গেলাম। কবিতা প্রথম যে বই বেরোলো সেটাকে আমার ইচ্ছায় নয়, আমার উপর একটা বল প্রয়োগ করা হয়েছিল। আমার মনে আছে, আমার খুব স্নেহভাজন এক বন্ধু আনোয়ারুল ইসলাম বাবু এবং তার আরেক বন্ধু হিফজুর রহমান, যিনি পরবর্তীকালে থ্রিলার লিখেছেন এবং বাংলা বাজার পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন। তিনি জোর করে একদিন বলল যে আপনার কবিতা দেন। আমি বুঝে গেলাম তারা নিয়েই ছাড়বে। তখন আমি ধীরে ধীরে আমার প্রথম বইয়ের পাণ্ডুলিপি তৈরি করলাম। তো প্রথম বইয়ের মধ্যে ইনফ্যাক্ট 3টা আলাদা বই আছে। তো একটা হচ্ছে যেটা আমার আবেগ অনুভূতি বা যেটাকে তোমরা বলো যে ভালোবাসা, প্রেম ইত্যাদি, অভিমানী মেঘের রুমাল, এটা হচ্ছে প্রথম অংশে। দ্বিতীয় অংশে ধরো যে আমার সমাজ দর্শন, আমার পলিটিক্যাল ভিউ, সেখানে আছে প্লাবনের পটভূমি। এখানের মধ্যে সমাজবাদী চিন্তা চেতনার বহিঃপ্রকাশ বেশি। এবং আমার ওই পর্যায়ের কবিতার নায়ক হয়ে দাঁড়ালো অবভিয়াসলি চারু মজুমদার। তো শৈশব তো মানুষের সারা জীবন ধরে লেপটে থাকে, কারণ ওই শিশুটাই তো বড় হয়েছে। তাহলে আমার যে বেসিক, যেটা আমার বেসিকের মধ্যে জল ছিল। তারপরে খালের পাড়ে যে পাথর, রেল লাইন থেকে গড়িয়ে পড়তো, পাথর ছিল। হরিশঙ্কর জলদাস আমাকে নিয়ে একটা দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন, সোনা ইজ দ্য ফিল্ম। তিনি গুনে গুনে দেখিয়েছিলেন আমি কতবার জল ব্যবহার করেছি। তার গণনা মতে বোধহয় সেই পর্যন্ত 68 বার আমার কবিতার মধ্যে জল এসছে, আগুন এসেছে, পাথর এসেছে, পাহাড় এসেছে, নদী অসংখ্যবার এসছে। স্যার, জল নিয়ে বলি, যেমন এই যে বইটা অর্ধেক রয়েছে জলে অর্ধেক জালে, এখানে জলের প্রসঙ্গ অনেক আছে, এটা একটা ব্যাপার। এবং প্রথম বইয়ে যে আপনি 3টা ভাগ করেছেন, অভিমানী মেঘের রুমাল, প্লাবনের পটভূমি এবং হচ্ছে অনিদ্র জলাশয়, এই তিনটার মধ্যেই কিন্তু জলের ব্যাপারটা আছে। মেঘটা জল হয়ে স্থলভাগে নামছে, তখন স্থলভাগে প্লাবন ঘটিয়ে দিচ্ছে। প্লাবনটাকে তুমি বিপ্লবের উপমা হিসেবে নিতে পারো। হ্যাঁ, নিতে পারি, কিন্তু শব্দ হিসেবে যদি আমরা চিন্তা করি, তারপরে অনিদ্র জলাশয়, তখন সমুদ্রের দিকে চলে গেলাম। এবং প্রথম 2টা বইয়ে জলের এত ব্যবহার দেখে মনে হয় যে আপনার যে শৈশব বা কৈশোরে জলের সাথে যে আপনার ইন্টারেকশনটা ছিল, সেটার একটা প্রকাশ এখানে এই 2টা বই আমরা দেখতে পাই। এই 2টা বইয়ে পরবর্তীকালেও থাকবে, কারণ আমি আমার শৈশবের যে যাত্রা শুরু করেছি, ধরো যে আমি নদী স্রোতের মধ্যে অবগাহন করলাম, সমুদ্র তো আমার প্রতিবেশী, তাকালাম, দেখলাম যে পৃথিবী সমস্ত ঘুমিয়ে পড়ে, কিন্তু জলাশয় কখনো ঘুমায় না। সে তরঙ্গিত হতে থাকে, আপন মনে কথা বলে, তীরবর্তী পাথরের সঙ্গে কিংবা স্রোতের সঙ্গে সে কথা বলে। এই অনিদ্র জলাশয়ের ভিতর দিয়ে আমার জীবন দর্শন, যদি আমি কিছু বলি, যে আমার দর্শন, আমার বিষয় ছিল সাবসিডিয়ারি বিষয় ছিল অনার্সে। আমি দর্শন এবং আর কলেজ জীবনে আমি যুক্তিবিদ্যার ছাত্র ছিলাম। আমি এই সাবজেক্টটা খুব এই সাবজেক্টে আমি দক্ষতার পরিচয় দিয়েছিলাম ছাত্র হিসেবে, এবং এই সাফল্য আমাকে উজ্জীবিত করেছিল। ফলে আমি দর্শনের দিকেও তাকালাম, যে মাত্র 2টো প্রশ্ন, জীবন কি, জগৎ কি। আর যদি সাহিত্যের দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক 1, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক 2, মানুষের সঙ্গে ঐশী চেতনার সম্পর্ক, মানে সামথিং ইনভিজিবল বিহাইন্ড দ্য ইউনিভার্স। ইজ দেয়ার এনিওয়ান অর নট? বোথ। 2টো চিন্তাই আমরা করতে গেলে সেখানে স্রষ্টা বা ঈশ্বর নামক একটি অস্তিত্ব আমরা কল্পনা করে ফেলি। এখন তিনি আছেন বললেও শব্দটা লাগে, তিনি নেই বললেও শব্দটা লাগে। এটাও আমি চিন্তা করছি। রোমান্টিক যুগের পরবর্তীকালে যে মানুষ নিসর্গ থেকে সরে এসে বেশি মনুষ্যনিষ্ঠ হলো, তারা একটা কথা ভুলে গেল
যতই মনুষ্যনিষ্ঠ হই না কেন ওই মানুষকে একটা পরিবেশের মধ্যে থাকতে হয়। সেটা কিন্তু সমাজের গণ্ডি বলো, কিন্তু সেখানে তো ফিজিক্যাল এনভায়রনমেন্ট আছে, সেখানেও গাছপালা কিছু আছে। গাছপালা যে নেই ওটাও কিন্তু নেচারের এক ধরনের ক্ষয়িষ্ণুতার আভাস দেয়। তো মানে ফলে নেচার প্রসঙ্গকে এড়ানো যায় না। এড়ানো যায় না, ওইটা অনেকটা ঈশ্বরের মতো। আপনিও এড়াননি, আমরা আমি এড়াইনি, আমি ওটাকে এনজয় করেছি। তো আদিবাসী মেয়ের নাম নিশি। আমি ধরে নিচ্ছি যে বহু বছর আগে এই মেয়েটাকে যাকে পোড়ানো হয়েছিল, বলি দেওয়া হয়েছিল আগুনের মধ্যে, তার সঙ্গে আমার পরিচয় ছিল। অপরাধটা আমি করেছিলাম, কারণ তার বুকের মধ্যে একটা চুম্বনের দাগ পাওয়া গেছে, নাগরিক চুম্বনের দাগ। তো এই দাগের জন্য তাকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু হাজার বছর, এই 100 বছর পরে কবি এসে যখন বলবে যে ওকে মেরো না, ওকে বাঁচিয়ে রাখো, কারণ জন্মান্তরবাদে ওরা বিশ্বাস করে, আমি জন্মান্তরবাদের সঙ্গী হয়ে গেলাম। এই জিনিসগুলো এসেছে, এর মধ্যে প্রকৃতি যে পরতে 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 আছে। 3 ভাগ জলে ভাসে কবিতে গিয়ে হাজির হলাম, ওই আমার অনিদ্র জলাশয়। এখানে ইঁদুর বলে একটা কবিতা আছে, ওটা মার্ক্সবাদী পলিটিশিয়ান অধ্যাপক আসাদুদ্দিন আহমদকে উৎসর্গ করা। আমার আগের বইটা ছিল চার মজুমদার, এই বইটা হচ্ছে আসাদুদ্দিন আহমদ। তার মানে পাঠকরা সহজেই টের পেয়ে যাবে যে আমি রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে বাম ঘরানার। আজও আমি বিশ্বাস করি সমাজের শতভাগ মানুষ যদি দুবেলা ভাত ভরে খেতে পারে, ওটাই সফল সমাজ, ওটাই সফল রাষ্ট্র। কিন্তু কিছু বেশিরভাগ মানুষ যদি অন্য চিন্তায় ব্যস্ত থাকে, অন্য চিন্তা কখন করবে, কখন কবিতা লিখবে, কখন ছবি আঁকবে, কখন গান গাইবে, তার পেটে ভাত নেই। সে এই বেলা খেলে পরের বেলা খেতে পারে কিনা সেই চিন্তার মধ্যে অস্থির। ছেলে মেয়েকে কী করে খাওয়াবে এই চিন্তায় সে অস্থির। তার কাছ থেকে আমরা কী আশা করতে পারি? এমনকি মনোযোগও আশা করতে পারি না সমাজের দিকে, রাষ্ট্রের দিকে। আমরা তাদের ডিপ্রাইভ করেছি। আমরা সেই সুবিধাভোগী সমাজেরই প্রতিনিধি, আমরা কিন্তু সুবিধাবাদী। ওদের পক্ষে দরদ দেখাই, কিন্তু গোলামি করি আমরা উচ্চবিত্তের শোষক শ্রেণীর। আমি মনে করি পৃথিবীর মানুষ দুইভাবে বিভক্ত, এক শোষক, দুই শোষিত, এক শাসক, দুই শাসিত। ওই শাসকের মধ্যেই শোষক সমাজ আশ্রয় গ্রহণ করে, আর যারা শাসিত তাদের মধ্যে দুর্বল অবস্থান পায় শোষিতরা। ক্লিয়ার কাট কথা। আর লাস্টে গিয়ে আবার সেই দর্শনের জগতে চলে যায়, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। শরীরের সঙ্গে সেলাই করা ক্ষুধা নিয়ে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাই সেলাই করা আমার অভ্যাস। আমি হাতকে সেলাই করে কাঁধের সঙ্গে লাগিয়ে দিই, আলগা পা দুটোকে কোমরে বেঁধে দিই। প্যান্ট কাঁটা তারে টুকরো টুকরো হয়ে যাওয়া পৃথিবীর মানুষগুলোকে জোড়া দেওয়ার স্বপ্ন আমি আজও দেখি। অ্যান্টি-স্টেট মুভমেন্ট। কিন্তু একবার, শুধু একবার আমি কাঁচি হয়ে যেতে চাই। ইট, রড, সিমেন্টের সঙ্গে যখন বেড়া আর শনপাতাকে মায়ামন্ত্র বলে জোড়া লাগানো হয়, সেই অবাস্তবতার মাঝখানে আমি কাঁচি হয়ে যেতে চাই। আপনি পালিয়েছিলেন কি না, এটাকে আমি পলায়ন পর্তা বলবো না। পলায়ন বলে কোনো শব্দ নেই। একটা লোক এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে যাচ্ছে। এক্স নামক একজন ব্যক্তি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাচ্ছে, তখন পয়েন্ট একের লোকেরা বলছে ও চলে যাচ্ছে, কিন্তু যখন সে চলমান পয়েন্ট বির লোকেরা বলছে ও আসছে। তাহলে আমি এক জায়গা থেকে যাচ্ছি মানে আরেক জায়গায় আসছি, অতএব পলাতক আমাকে বলা যাবে না। আমি এটা একেবারে কংক্রিট অর্থেই নিয়েছিলাম। আমি দীর্ঘদিন ধরে ঘড়ির দোকানের সামনে দাঁড়িয়ে থেকেছি, দেখেছি যে ঘড়িতে তখন নানা রকমটা বাজে, এইটা সেইটা, 4টা, 12টা, সকাল 9টা, রাত 11টা, এরকম। তো বিচিত্র রকমের সময় নির্দেশনা আমাকে খুব আনন্দ দিত। তখন আমার মনে হতো আসলে ঘড়ি প্রত্যেকটাই সঠিক, এবং প্রতিটা ঘড়ি কোনো না কোনো দেশের সময়কে জানান দিচ্ছে, নয় কি? সে কি বলো? মনে করে এখন যে আমি বলি 11টা, সেটা কোনো দেশের সময় নয় কি? তাহলে যদি ওই যে ঘড়ির মধ্যে যেটা দোকানে দেখা যাচ্ছে সেটাকে আমরা ভুল সময় বলবো কেন? ওটা একটা সময়, এটা কোনো না কোনো দেশের সময় আমি এখানে বসে দেখতে পাচ্ছি। এই যে মাঝখানে না থাকা আবার দেখা দেওয়া, এই পেন্ডুলামটা পলাতক ছিল, আবার দেখা দিয়েছে। তো আমি সেই জন্য ওই সংস্কৃতির যে পরিবর্তন, আমাদের রুচির যে পরিবর্তন,
সে রুচির পরিবর্তনের সঙ্গে সময়ের যে একটা যোগাযোগ আছে সেইটুকুই আমি তুলে ধরেছি পলাতক পেন্ডুলামের মধ্যে। এবং এখানে আমার বিবর্তনের আমার একেবারে এখানে একটা কবিতা আছে মৃত্যুর জীবনী গ্রন্থ। জীবনী গ্রন্থ। মৃত্যুর জীবনী গ্রন্থের মধ্যে আসলে এটা প্রেমের কবিতাও বলা যায়, আবার একই সঙ্গে সভ্যতার মৃত্যুর গল্প বলা যায়। আমরা এক টেকনোলজি থেকে আরেক টেকনোলজিতে যাচ্ছি। আমরা একসময় পাখির পালক দিয়ে লিখেছি, তারপরে আমরা চুবানো কলমে লিখেছি, তারপর ফাউন্টেন পেনে লিখেছি, তারপর আমরা তোমার ভেতর লুকিয়ে থাকা দুষ্টুটাকে বেরিয়ে আসতে বলো, কথা আছে। এইভাবে জারুলতলায় সমাগতদের জন্য এই পাণ্ডুলিপিটা তৈরি করা হলো। এবং উৎসর্গ করেছে আমি উৎসর্গ তাদেরকে। আপনি করেছেন একদিন জারুলতলায় যারা এসেছিল, যারা আসছে, যারা যারা আসবে আসবে। তাদের উদ্দেশ্যে নিবেদিত। এই জারুলতলার কাব্য মূলত প্রেমের কবিতা নিয়ে, হ্যাঁ, তরুণ তরুণী, আজকালকার তরুণ তরুণী, সেদিনকার তরুণ তরুণী। এবং আপনার তৃতীয় যে কাব্য তোমার জানালায় আমি জেগে আছি চন্দ্রমল্লিকা, সেটাও প্রেমের কবিতা। হ্যাঁ, ভালোবাসার কবিতা। প্রেম নিয়ে আপনি মূলত দুটো বই হচ্ছে আলাদাভাবে, ভালোবাসা বললে ভালো আর কি, ভালোবাসা নিয়ে তাহলে একটু ওয়াইডার হয়ে যায়। হ্যাঁ, ভালোবাসার প্রেমের পার্থক্য কি? আছে ভালোবাসা, মনে কর মায়ের প্রতিও থাকতে পারে, বোনের প্রতিও থাকতে পারে। আর কনক চাপার প্রতি আমার যে আগ্রহটা, সেটা তো প্রেম নয়, প্রেম কিন্তু এটা কিছু একটা একটা সম্পর্ক তো এটা, কিন্তু আমরা নাম দিতে পারছি না। এরকম আমাদের শিরোনাম পাইনি, এরকম সম্পর্ক কিন্তু অনেক রয়েছে। অনেকের সঙ্গে অনেকের সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কে শিরোনাম নেই। তাই বলে কি সম্পর্ক নেই? কি বলো? ওই বইয়ের মধ্যে কিন্তু ক্যাম্পাসের কথা বলে একটা কবিতা আমি আছে, সেটাই বলছিলাম। যেখানে আড্ডা হয়। মানে সাবজেক্ট ম্যাটার এত ওয়াইড ছিল, এবং রাজনীতিও আসছে সেখানে, সিনেমা আসছে, শিল্প আসছে, ছবি আসছে, গান আসছে, মিথ আসছে, হ্যাঁ, এবং সামাজিক বিবর্তনের কথা আসছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা আসছে, হোয়াট নট, ইচ অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার ওই জারুলতলায়। এবং সেখানে একটা গাছের ছায়া আরেকটা গাছকে আলিঙ্গন করছে, দুজন দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের ছায়া মাত্র একটা, মুখোমুখি দুজন তরুণ তরুণী, এই ছায়া একটা। তো এই একটা ছায়ার মধ্যে বোঝা যাচ্ছে যে তাদের সম্পর্কের নিবিড়তা কতখানি। এই সমস্ত সংকেত এবং ইঙ্গিত এখনকার তরুণরা আশা করি বোঝে, তাদের কাছে স্পষ্ট। তো সে নামটা বোধহয় আপনার নামটা আমি এটা নিয়ে দ্বিধায় ছিলাম যে কী নামকরণ করব। তখন আমার স্ত্রী অনায়াসে বলে ফেললেন যে ঝর্ণার দেখা। মানে ও ফুট করে মুখ থেকে বের করে দিল। তো আমি দেখলাম যে এটাই তো, এত দৌড়াদৌড়ি করছি, আমি কেন বোঝাতে চাচ্ছি, কেন তো ইঙ্গিত দিতে চাচ্ছি, জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল যে ঝর্ণার দেখা, তাই নাম দিলাম এটা। আমার স্ত্রী নানাভাবে আমাকে সাহায্য করে কবিতা লেখার ক্ষেত্রে, এটা মানতেই হবে। তিনি নিজেও তো লিখতেন। তো এখন সাংসারিক আমাদের সমাজ কাঠামো তো জানো, ওই চাপ যতটা তার উপর পড়েছে তার চেয়ে সে বেশি স্বেচ্ছায় নিয়েছে। তো ফলে তার